জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি বলেছি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে, তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে। ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ এবং এক কথায় উত্তর যেগুলো পরীক্ষায় আসতে পারে গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্রশ্নের উত্তর আলোচনা করার সঙ্গে সঙ্গে সেই প্রশ্ন সম্পর্কিত আরও যে এক্সপ্লানেশন এবং ওর সম্পর্কিত যদি আরও কোনো প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে বিষয়েও বলবো। শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, সেই সংক্রান্ত বিষয় রিলেটেড আরও প্রশ্ন যেগুলো আসতে পারে সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন, বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন বলছে যে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে এ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, বি মৌসুমী জলবায়ু অঞ্চলে, সি ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে, ডি স্টেপ জলবায়ু অঞ্চলে। মনে রাখবে উষ্ণতার প্রসার বলতে কি বোঝায়? উষ্ণতার প্রসার বলতে বোঝায় দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে। যেমন তুমি গোয়াতে যাবে, গোয়াতে সমুদ্রের কাছাকাছি থাকায় দিনের উষ্ণতা এবং রাত্রের উষ্ণতা বা শীতের উষ্ণতা বা গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য খুবই কম হবে, অর্থাৎ গোয়াতে উষ্ণতার প্রসার খুবই কম। কিন্তু তুমি যদি দিল্লিতে যাও, গ্রীষ্মকালে হয়ে যায় 44 ডিগ্রি, শীতকালে হয়ে যায় প্রায় 8 আর 7 ডিগ্রির মতো, 7 ডিগ্রির মতো 7। তাহলে দিল্লির উষ্ণতার প্রসার অনেকটা বেশি। আর এইখানে আমাদের প্রশ্ন দিয়েছে কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার বেশি। আমাদের মনে রাখতে হবে সব থেকে উষ্ণতার প্রসার বেশি হয়, এইখানে যে কটা দিয়েছে সেটা যদি বলতো উষ্ণতার প্রসার সব থেকে বেশি তাহলে হতো মেরু অঞ্চলে, আর সব থেকে উষ্ণতার প্রসার কম হবে কোথায়? যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ঠিক আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন, যে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয়? এ চিনুক, বি সিরোক্ষো, সি মিস্ট্রাল, বি বোরো। এখানে মনে রাখবে যে অপশনগুলো দিয়েছে, চিনুক যে বায়ুটা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা রকি পর্বতের ওপর দিয়ে যায়, আর রকি পর্বতের ওপর দিয়ে গিয়ে যে তুষার আছে বা হিমবাহ আছে সেগুলোকে গলিয়ে দেয়। তাই মনে রাখবে যে চিনুক হলো উষ্ণ শুষ্ক বায়ু, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের রকি পার্বত্য অঞ্চলকে গলিয়ে দেয়, তাই চিনুক হবে না। তারপরে আছে সিরোক্ষ। সিরোক্ষ একটা স্থানীয় বায়ু। এও কোথা দিয়ে যায়? এটা যায় আফ্রিকার লিবিয়া মরুভূমি দিয়ে। এটা উষ্ণ শুষ্ক বায়ু, এটা মিশরে খামসিন নামেও পরিচিত। ঠিক আছে। এরপর আছে মিস্ট্রাল। মিস্ট্রাল আছে আল্পস পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে যায়, শীতল ও শুষ্ক বায়ু। আর ডি হলো বোরো। ঠিক আছে। এই ডি হলো বোরো বায়ু, যেটা হলো আল্পস পর্বতের দক্ষিণ ইতালি আড্রিয়াটিক উপকূলের ওপর দিয়ে এটাও যায়, অর্থাৎ শীতল ও শুষ্ক বায়ু। তাহলে ফ্রান্সের রোন নদীর ওপর দিয়ে কোনটা গেল? ফ্রান্সের রোন নদীর ওপর দিয়ে যাবে মিস্ট্রাল, যেটা বাকি থাকলো বাকি সেটা হলো মিস্ট্রাল। ঠিক আছে। মিস্ট্রাল হবে, যেটা একটু আগে বললাম যে আল্পস পর্বতের ওপর দিয়ে যায়, সেটাই হবে মিস্ট্রাল। ঠিক আছে, উত্তর হবে মিস্ট্রাল। এরপর আছে 3 নম্বর, উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে? এ ট্রপোস্ফিয়ার, বি মেসোস্ফিয়ার, সি স্ট্র্যাটোস্ফিয়ার, ডি ম্যাগনেটোস্ফিয়ার। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, মনে রাখবে মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারের আরও বৈশিষ্ট্য আছে, এটা হলো বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর। মেসোপজে এর উষ্ণতা হয় প্রায় 93 ডিগ্রি সেন্টিগ্রেড। স্ট্র্যাটোস্ফিয়ারের গুরুত্বপূর্ণ কেন? কারণ ওজোন স্তর আছে যা ইউভি রেকে শোষণ করে। আর ট্রপোস্ফিয়ারের গুরুত্বপূর্ণ কেন? একে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়, এখানে ঝড় বৃষ্টি বা মেঘ হয়। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়। বোঝা গেল? আর ট্রপোস্ফিয়ারে জেট বিমান যায় না। জেট বিমান কোথা দিয়ে যায়? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। স্ট্র্যাটোস্ফিয়ার হলো শান্তমণ্ডল। আর আরেকটা স্তর আমাদের গুরুত্বপূর্ণ মনে রাখবে, থার্মোস্ফিয়ার, যেটা রেডিও ওয়েভস বা বেতার তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে। রাইন নদীর উপত্যকায় প্রবাহিত বায়ুর নাম হলো পম্পেরো, ফন, বোরো, চিনুক। এখানে আমরা কি উত্তর হবে? এখানে এটা হবে রাইন নদীর উপর দিয়ে যায় আমাদের ফন।
ফন রাইন নদীর উপর দিয়ে যায়। আর বোরো আর চিনুক তো বলেই দিলাম এর আগে, ঠিক আছে। বোরো আর চিনুক কি সেটা আগেই বলে দিলাম। আর পম্পেরও যায়, পম্পেরও একটা স্থানীয় বায়ু, সেটা যায় আর্জেন্টিনা দিয়ে, ঠিক আছে। ফন মনে রাখবে উষ্ণ শুষ্ক বায়ু, ঠিক আছে। এরপরে 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের প্রশ্ন দিয়েছে। পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ প্রায় এ 32%, সি বি 34%, সি 66%, ডি 71%। উত্তর হবে 66%। 200 কোটি ভাগের 1 ভাগ সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছায়, পৃথিবীতে আসে সূর্য থেকে, কিন্তু বেশিরভাগটাই তার মধ্যে 34% অ্যালবেডো রূপে ফিরে যায়। তাই এখানে যে বি অপশান আছে 34%, সেটা হলো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, আর 66% পৃথিবীতে সূর্যকিরণ রূপে আসে। 6 নম্বর প্রশ্ন, পর্বতের যে ঢালে শৈলতকে বৃষ্টিপাত হয় তাকে বলে এ মৃদু ঢাল, বি খাড়া ঢাল, সি প্রতিবাদ ঢাল, ডি অনুবাদ ঢাল। প্রশ্নের উত্তর হবে প্রতিবাদ ঢাল, ঠিক আছে। এটা প্রতিবাদ ঢাল বলা হয়। প্রতিবাদ ঢালে আমাদের ভারতে বৃষ্টি হয় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, তারপরে মৌসিনরাম চেরাপুঞ্জিতে, এগুলো হলো প্রতিবাদ ঢালে বৃষ্টি হয়। আর ঠিক প্রতিবাদ ঢালের পরের অংশ অনুবাদ ঢাল যেটাকে বলা হয়, সেটা হলো পৃথিবীর বৃষ্টির ছায়া অঞ্চল। যেমন ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল হবে শিলং, তারপরে লাদাখ। লাদাখ যেটা আছে সেটা কারাকোরাম, লাদাখ হলো জাস্কার এবং পীর পাঞ্জালের পেছনে আছে, তাই সেটাও একটা বৃষ্টির ছায়া অঞ্চল। তাই ভারতের বৃষ্টির ছায়া অঞ্চল গুরুত্বপূর্ণ। শিলং মনে রাখবে, তারপর পুনে মনে রাখবে, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে আছে পুনে। শিলং আছে গারো খাসি জয়ন্তিয়ার পরে, ঠিক আছে, গারো খাসি জয়ন্তিয়ার উত্তরে। আর লাদাখ আছে জাস্কার ও পীর পাঞ্জালের উত্তরে, তাই সেগুলো কি বৃষ্টি হয় না, অনুবাদ ঢালে আছে। আর যেদিকে বৃষ্টিপাত হয় সেদিকে কে বলা হয় প্রতিবাদ ঢাল। 7 নম্বর প্রশ্ন, দিন রাতের উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি দেখা যায়। দিন রাতের উষ্ণতার প্রসর সবচেয়ে দেখা যায়, মনে রাখবে যে দিনের বেলায় প্রচণ্ড গরম হয় এবং রাত্রিবেলা ঠান্ডা হয়ে যায়। উত্তর হবে অপশান সি, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, ঠিক আছে। উত্তর হবে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। আর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দিন রাতের উষ্ণতা কম হয়, ঠিক আছে। আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর স্পেশাল বৈশিষ্ট্য মনে রাখবে শীতকালে বৃষ্টি হয়। আর মৌসুমী জলবায়ুতে স্পেশাল বৈশিষ্ট্য মনে রাখবে যে গ্রীষ্মকালে যে দিক থেকে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ গ্রীষ্মকালে বায়ু প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে, আর শীতকালে বায়ু প্রবাহিত হয় উত্তর পূর্ব দিক থেকে। অর্থাৎ মৌসুমী বায়ুর যে দিকটা সেটা ঋতু অনুযায়ী একবারে 180 ডিগ্রি ঘুরে যায়। এটা হলো এখানকার স্পেশাল বৈশিষ্ট্য। উষ্ণমরু জলবায়ুর স্পেশাল বৈশিষ্ট্য কি, দিনে প্রচণ্ড গরম, রাত্রি প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। আর নিরক্ষীয় জলবায়ুতে 4 o'clock বলা হয়, 4 o'clock রেন বলা হয়। তারপরে দিন রাতের উষ্ণতার প্রসর সবচেয়ে কম হয়। আর ভূমধ্যসাগরের স্পেশাল বৈশিষ্ট্য মনে রাখবে যে এখানে শীতকালে বৃষ্টি হয়। এরপরে 8 নম্বর প্রশ্ন বলছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হবে, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হবে 50%, 100%, 80%, 30%। সম্পৃক্ত বায়ু বলতে বোঝায় যে বায়ু আর জলীয় বাষ্প ধারণ করতে পারবে না, সম্পূর্ণরূপে জলীয় বাষ্প পূর্ণ বায়ু, তাই একে বলা হয় কি সম্পৃক্ত বায়ু। আর সম্পৃক্ত বায়ুর পরেই বায়ু হয় ঘনীভূত, তাই এর উত্তর হবে 100%। আর মনে রাখবে বৃষ্টিপাত হওয়ার সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কি বলা হয় 100% হয়ে যায়। বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যায়। এরপরে বি এর প্রশ্ন কি দিয়েছে, যে বি এর প্রশ্ন দিয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। এটা ভুল, ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, ঠিক আছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, আর গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন 2 নম্বর, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়। এটাও ভুল হবে, লা নিনার বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়, আর এল নিনোর বছরগুলিতে ভারতে খরার সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন, উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্ব বাড়ে। উষ্ণতা বাড়লে বায়ুর ঘনত্ব বাড়ে, এটাও ভুল হবে। উষ্ণতা বাড়লে বায়ু আরও ছড়িয়ে যায়, ঘনত্ব কমে। অর্থাৎ উষ্ণতার সঙ্গে বায়ু চাপের যে সম্পর্ক সেটা হলো বিপরীত সম্পর্ক। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে, আর উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। 4 প্রশ্ন, উষ্ণতা
উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার হলো, এটা হবে হ্রাস। ঠিক আছে, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার হলো প্রতি 1000 মিটারে 8.6 ডিগ্রি সেলসিয়াস। এটাও ভুল হবে, কারণ উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার হলো প্রতি 1 কিমিতে 6.5 ডিগ্রি করে কমে। ঠিক আছে, উষ্ণতার হ্রাসের স্বাভাবিক হার হলো 6.5 ডিগ্রি করে কমে, মনে রাখবে, তাই এটাও ভুল হবে। 5 নম্বর প্রশ্ন, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা ঠিক হবে। আর বাত পতাকা দিয়ে মনে রাখবে বায়ুর দিক নির্ণয় করা হয়, আর বায়ুর গতি মাপার একক হলো নট। ঠিক আছে, বায়ুর গতি মাপার একক হলো নট। 6 নম্বর প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, হ্যাঁ এটা ঠিক হবে। ওজোন স্তর কোথায় পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। আমাদের ওজোন স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ারে, সেটা কি করে, আমাদের যে ইউভি রে আছে সূর্যে, সেটাকে আমাদের বায়ুমণ্ডলে ভেদ করে আসতে দেয় না ভূপৃষ্ঠে। বায়ুর চাপ 14 ব্যারোমিটারের সাহায্যে মাপা হয়, হ্যাঁ এটা ঠিক হবে। 8 নম্বর প্রশ্ন, কোনো নির্দিষ্ট আয়তনের এটা হবে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাকে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বলে না, এটা ভুল হবে। নির্দিষ্ট আয়তন যদি বলা হয় তাহলে বলবে যে এটা হবে উত্তর চরম আর্দ্রতা। ঠিক আছে, নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বলা হয় চরম আর্দ্রতা। আর যদি বলে যে কোনো একটা নির্দিষ্ট ওজনের বায়ুতে যে জলীয় বাষ্প আছে তাকে বলা হয় বিশেষ আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝায় বায়ুতে যতটা জলীয় বাষ্প আছে আর ওই বায়ুকে সম্পৃক্ত করতে যতটা জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুইয়ের অনুপাতকে কি বলা হয়? আপেক্ষিক আর্দ্রতা। আর আপেক্ষিক আর্দ্রতা মনে রাখবে যে বৃষ্টিপাতের সময় 100% হয়। চিনুক একটি সাময়িক বায়ু, না, চিনুক একটি স্থানীয় বায়ু, সাময়িক বায়ু নয়। সাময়িক বায়ুর উদাহরণ হবে আমাদের মৌসুমী বায়ু। ঠিক আছে, মৌসুমী বায়ু একটা কি হবে? সাময়িক বায়ুর উদাহরণ হবে। আর স্থলবায়ু ও সমুদ্র বায়ুও একটা সাময়িক বায়ুর উদাহরণ। 10 নম্বর প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে, না, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলে। ক্ষুদ্রমণ্ডল কাকে বলা হয়? ট্রপোস্ফিয়ারকে। স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল বলে সেখান দিয়েই কি প্রবাহিত হয়? সেখান দিয়েই জেট প্লেনগুলো প্রবাহিত হয়, জেট প্লেনগুলো ওড়ে। এরপরে সি এর শূন্যস্থান পূরণ কি বলছে? শূন্যস্থান পূরণে বলছে যে 1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? উত্তর হবে বায়ুর মণ্ডলের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার পর্যন্ত উষ্ণতা কমে, কিন্তু কোনো কারণের সময় যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। তাকে কি বলা হবে? বৈপরীত্য উত্তাপ। ঠিক আছে, বৈপরীত্য উত্তাপ বলা হবে তাকে। ঠিক আছে, এরপরে আছে প্রশ্ন, অনুষ্ঠান কোন স্থানের, এটা হবে কোন স্থানের, ঠিক আছে, এটা হবে কোন স্থানের উষ্ণতা কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে হবে? যদি নিম্নমুখী হয়, নিম্নমুখী মানে বলতে চাইছে এরকম একটা গ্রাফ থাকে। ঠিক আছে, এখানে জানুয়ারি মাস, এখানে জুন বা জুলাই মাস, এখানে ডিসেম্বর মাস। তোমরা মনে করো আমাদের শীত ঋতু কখন পড়ে? জানুয়ারি আর ডিসেম্বরে। তাহলে এখানে যদি উষ্ণতা
লেখা হয় 0 ডিগ্রি থেকে আর এখানে যদি লেখা হয় 30 ডিগ্রি পর্যন্ত, তাহলে আমাদের উষ্ণতা এই 0-র কাছাকাছি বা 8 বা 10 থাকে কখন? জানুয়ারি মাসে। আর সবথেকে বেশি থাকে কোথায়? জুন মাসে। তাই এরকম আমাদের গ্রাফটা কী হবে? ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ জুন মাসে বা জুলাই মাসে উষ্ণতা সবথেকে বেশি। ঠিক আছে, এই অংশটা উষ্ণতা বেশি। কিন্তু যদি দক্ষিণ গোলার্ধে যাও, দক্ষিণ গোলার্ধে এই সময় কি হয়? দক্ষিণ গোলার্ধে এই সময় যদি দক্ষিণ গোলার্ধে রাখি, দক্ষিণ গোলার্ধে কি হবে? যে এখানে 0, এখানে 30, এখানে জানুয়ারি, এখানে ডিসেম্বর, আর এখানে জুন বা জুলাই। তাহলে এখানে কি হবে? জানুয়ারি মাসে সেখানে গরম পড়ে আর ডিসেম্বরেও গরম পড়ে। তাই উষ্ণতা রেখাটা কি হবে? এরকম নিম্নমুখী হবে। তাই এটা হয় উত্তর গোলার্ধে আর এটা হবে দক্ষিণ গোলার্ধে। ঠিক আছে, দক্ষিণ গোলার্ধে হবে। বোঝা গেল? তাই এটা কি হবে? এটা হবে দক্ষিণ গোলার্ধ। মেঘাচ্ছন্নতা পরিমাপের একক কি? উত্তর হবে অক্টা। কয়টয় আঁকা। তারপর বলছে পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ কত? পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ 66%। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণ 66%। আর 5 নম্বর বলছে নির্দিষ্ট ওজনের বায়ুতে নির্দিষ্ট ওজনের বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে কোন আর্দ্রতা বলা হয়? আমরা একটু আগে বললাম যে নির্দিষ্ট ওজনের বায়ুতে যদি বলা হয় তাহলে বলবে কি? বিশেষ আর্দ্রতা। তাহলে উত্তর হবে বিশেষ আর্দ্রতা। আর যদি বলে নির্দিষ্ট আয়তন, তাহলে কি হবে? নির্দিষ্ট আয়তন যদি বলে চরম আর্দ্রতা হবে। তারপরে 6 নম্বর প্রশ্ন বলছে যে শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শীতকালে জলীয় বাষ্প, এটা হবে জলীয় বাষ্প। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় কি? এটা হবে জলীয় বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হবে স্মগ। ঠিক আছে, ফগ প্লাস স্মোক একসঙ্গে মিলে তৈরি হয় স্মগ। ঠিক আছে, 7 প্রশ্নের উত্তর হবে যে 34% তাপশক্তি পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে যায় তাকে কি বলা হয়? এর উত্তর হবে অ্যালবেডো। উত্তর হবে অ্যালবেডো। তারপরে 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আয়তন কত পরিমাণ থাকে? কত শতাংশ থাকে? প্রায় 78%। আর অক্সিজেন থাকে প্রায় 20%। আর অক্সিজেন আর নাইট্রোজেনের অনুপাত কত হয়? 4:1। ঠিক আছে, অর্থাৎ নাইট্রোজেন প্রায় 80 ধরা হয় আর অক্সিজেন ধরা হয় প্রায় 20%। অর্থাৎ 100% দেখা যায়, কিন্তু ব্যাপারটা কি? এইখানে নাইট্রোজেন ধরে নাও 78 আর অক্সিজেন আছে 20, তাহলে এই দুইয়ের অনুপাত করলে প্রায় 4:1 কাছাকাছি যাবে। তাই বলা হয় নাইট্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হলো 4:1। ডি এর প্রশ্ন বলছে যে 1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর, কোন অক্ষাংশে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে কিরণ দেয়? 0 ডিগ্রিতে।
বা নিরক্ষরেখায়। পর্বতের কোন ঢাল বৃষ্টিছায়া অঞ্চল তৈরি হয়? অনুবাদ ঢাল। অনুবাদ ঢাল পর্বতের বৃষ্টিছায়া অঞ্চল তৈরি হয়। আর ভারতের একটা বৃষ্টিছায়া অঞ্চলের নাম কি হবে? বৃষ্টিছায়া অঞ্চলের নাম হবে শিলং। 4 নম্বর, নিম্নচাপ কেন্দ্র করে কেন্দ্রমুখী ও ঊর্ধ্বগামী আকস্মিক বায়ুপ্রবাহকে কি বলা হয়? ঘূর্ণবাত। ঠিক আছে, যে নিম্নচাপকে কেন্দ্র করে কেন্দ্রমুখী ও ঊর্ধ্বগামী আকস্মিক বায়ুপ্রবাহকে ঘূর্ণবাত বলা হয়, আর ইংরেজিতে বলা হয় সাইক্লোন। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় কি? সাইক্লোন। তারপর 5 নম্বর, 22 বেলার সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহে ডান দিকে কী ধরনের চাপ বিরাজ করে? এখানে মনে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এটা হলো 22 ব্যালটের সূত্র। উত্তর গোলার্ধে এটা কি হলো? এটা হলো উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহের দিকে যদি তুমি পিছন করে দাঁড়াও, তাহলে ডান দিকের চেয়ে বাম দিকে বায়ুতে চাপ অনুভূত কম হবে। অর্থাৎ তোমার যে ডান দিক আছে সেই দিকে থাকবে উচ্চচাপ আর বাঁ দিকে থাকবে নিম্নচাপ। ঠিক আছে, ডান দিকে উচ্চচাপ আর বাম দিকে নিম্নচাপ। কোথায়? উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থা বিরাজ করবে। তখন কি হবে? দক্ষিণ গোলার্ধে ডান দিকে থাকবে নিম্নচাপ আর বাম দিকে থাকবে উচ্চচাপ। ঠিক আছে, পরবর্তীকালে আমি যখন ক্লাস নেব এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেবো। তাই এখন শুধুমাত্র মনে রাখো যে ডান দিকে উচ্চচাপ থাকবে। ঠিক আছে, ডান দিকে উচ্চচাপ। বায়ুপ্রবাহ যেদিক থেকে আসবে সেই দিকে পিছন করে দাঁড়াতে হবে। তাহলেই কি হবে? ডান দিকে থাকবে উচ্চচাপ, বাম দিকে থাকবে নিম্নচাপ। যখন আমি পৃথিবীতে বায়ুচাপ বলয়গুলো আছে করাবো, তখন এটা ছবি এঁকে খুব সুন্দর করে বলে দেবো। তাহলে বুঝতে পারলে কি কি প্রশ্ন বায়ুমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ আসতে পারে। ঠিক আছে, তবে তোমরা যারা নতুন এই চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, আরও এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য। আমি বায়ুমণ্ডল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল, চতুর্থ অধ্যায় যে বজ্র ব্যবস্থাপনা আছে এবং ভারত আছে, সেইগুলো টোটাল ক্লাস নেব, প্লাস এরকম এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করাবো। তাই তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য। তবে আজকের জন্য এইটুকু, পরের দিন আলোচনা করব ভারত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি আসতে পারে পরের ক্লাসে। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থেকো। জয় হিন্দ।